সবার আগে কেক মৌনকে খাওয়ানোই মায়ের দিকে গাল ফুলিয়ে তাকিয়ে আছে পুষ্প এবং রোয়া। মৌনের মুখে তখন বিশ্বজয়ের হাসি। বর্ণা শেখ এবার আরেক টুকরো কেক কেটে নাতনিকে খাওয়ালেন। তারপর একে একে পুষ্প, রোয়া ও রিশাদ শেখকে কেক খাওয়ালেন। ওনারা পাঁচজন একসাথে হতেই মৌন সরে এসে ক্যামেরা দিয়ে পরপর কয়েকটা ছবি ক্যাপচার করে নিল। ক্যামেরাটা রোয়ার, সেই তাকে দিয়েছিল ছবি তোলার জন্য। মৌন সুন্দর পরিবারটার দিকে একবার তাকিয়ে আলতো হাসল। তারপর সে ধীরে ধীরে পিছাতে পিছাতে সুন্দর পরিবারটাকে দেখল। মলিন একটা হাসি ফুটে উঠল তার ওষ্ঠে। একটা দীর্ঘশ্বাস ফেলে ক্যামেরাটা একটা টেবিলের উপরে রেখে ড্রয়িং রুম ত্যাগ করল মৌন। কিন্তু সে খেয়াল করল না একজন তার চলে যাওয়ার দিকে উদাস হয়ে তাকিয়ে আছে। মুহূর্তেই মলিন হয়ে উঠেছে রমণীর মুখশ্রী। হঠাৎ রোয়া একটা বাহানা দিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসে। পরনের জামাটা উঁচু করে ধরে হাঁটছে সে। রোয়া এসে বাগানে উপস্থিত হয়। তার ধারণায় সঠিক। মৌন ড্রয়িং রুমে এসে সেখানে দাঁড়িয়ে আছে। ভ্রু কুচকে তাকায় রোয়া। নাকের পাটা ফুলে ওঠে সূক্ষ্ম রাগে। মৌনের পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে বলে, আপনি তো বড্ড অদ্ভুত মানুষ। ফুলে আপনার অ্যালার্জি, তাও ফুলের বাগানের সামনে এসে দাঁড়িয়েছেন। মৌন একটা স্পষ্ট দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখছি বিপদের সম্মুখে স্বয়ং এসে দাঁড়াতে কেমন লাগে। বলতে না বলতেই হাঁচি দিয়ে ওঠে মৌন। রোয়া চোখ পাকিয়ে বলে, বিপদ তখন এভাবেই সাপের মতো ছোবল মারে। আসুন, ডিনার করবেন। কথাটা বলে রোয়া মৌনের হাত ধরে আচমকা। মৌন রোয়ার ধরা হাতের দিকে তাকায়। তারপর হঠাৎ সেটা ছাড়িয়ে দিয়ে রোয়ার পানে তাকায় গাঢ় চোখে। রোয়া থমকায়। শুকনো ঢোক গলার্ধকরণ করে। মৌন রোয়ার দিকে চেয়ে বলে ওঠে, তোমায় খুব সুন্দর লাগছে আজকে। মুহূর্তে রোয়ার কপল লালাভ হয়ে ওঠে। উপরে রোষ্ঠ আলতো করে কামড়ে মুখশ্রীতে এসে ঠেকা এলো চুল কানের পিঠে গুজে দেয়। লাজুক হেসে বলে, আপনাকেও। মৌনের চেহারায় কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না। সে রোয়ার দিকে ওভাবেই তাকিয়ে। রোয়া ফের থমকায়। মৌনের চশমার আড়ালে থাকা গম্ভীর নেত্রীর ভাব পর্যবেক্ষণ করার চেষ্টা চালায় সে। পারে না, বেশিক্ষণ ওই চোখে তাকিয়ে থাকতে পারে না। হৃৎস্পন্দন বাড়ে ইতিমধ্যেই। শ্বাস রোধ হবার জোগাড়। মৌন হঠাৎ করে প্রশ্ন করে বলে, বামুন হয়ে চাঁদকে ধরতে যাওয়াটা কি বড় ভুল হবে মিস রোয়া? রোয়া মৌনের কথার ভাবার্থ বোঝে না। বোকা দৃষ্টিতে তাকিয়ে বার কয়েক চোখের পলক ফেলে। কিছু না বুঝে বলে ওঠে, হঠাৎ আপনার মুখে এমন কথা? এমনি, তুমি যাও, আমি আসছি। রোয়া ক্ষণকাল মৌনের দিকে তাকিয়ে প্রস্থান করে। সে চলে যেতেই মৌন একটা দীর্ঘশ্বাস ফেলে। ফের পিছনে পায়ের আওয়াজ শুনতে পায়। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে রোয়া দৌড়ে আসছে। মৌন থমকায়। তার দেহে থাকা শার্টের রঙের জামা পরিহিতা রমণী এক হাতে পা ছুঁই ছুঁই জামাটা উঁচিয়ে দৌড়ে আসছে তার পারে। চোখে মুখে কি এক অস্থিরতা। মাথার খোলা কেশ এদিক ওদিক দুলছে দৌড়ে আসা তরুণ। মৌন পকেটে পুড়ে রাখা হাতখানা বের করে বুকের ডান পাশে ধরে। হৃৎপিণ্ডটাকে শাসায়, একটু ধীরে তাদের কাজ করানোর জন্য। রোয়া ঠিক মৌনের সম্মুখে এসে দাঁড়ায়। দৌড়ে আসা তরুণ বক্ষ ওঠানামা করছে খুবই। রোয়া হাঁপাতে হাঁপাতে বলে, আপনি হঠাৎ এমন গম্ভীর হয়ে গেলেন কেন স্যার? এনিথিং হ্যাপেন্ড? চৈত্র শেষ হয়ে এবার বৈশাখের আগমন ঘটল। পহেলা বৈশাখ বাঙালির ইমোশনের সাথে জড়িত একটা উৎসব। পান্তা ভাতের সাথে ইলিশ খাবার থেকে শুরু করে হালখাতা সবই পহেলা বৈশাখ ও বাঙালির সংস্কৃতির সাথে জড়িত আছে। এ সময়টা পুষ্প বাবার বাড়িতে কাটায়। তার ননদও এই সময় বাপের বাড়িতে আসে, তাই নিশ্চিন্তে সেও বাপের বাড়িতে আসতে পারে। সে প্রতিবার লাল পেরে শাড়ি পরে মেয়েকে আর রোয়াকে নিয়ে ঘুরতে বের হয়। তবে আজ অবধি কখনো রোয়াকে শাড়ি পরাতে পারেনি কেউ, না পুষ্প না মিসেস পর্দা। শাড়ি তার এক প্রকার অ্যালার্জি।
তার দ্বারা সামলানো হয় না শাড়ি। সে এই দিন কষ্ট করে একটু সেজে গুজে বের হয় বোনের সাথে। মেলা ভিড় এসবই রোয়ার প্রচণ্ড বিরক্তি। কিন্তু স্ত্রীর আবদারে পুষ্পের সাথে সে ঘুরতে বেরোয়। কিন্তু এবার সে কঠিন পণ করেছে কোথাও ঘুরতে টুরতে যাবে না সে। ঘরে বসে খানাদানা করে ঘুম দেবে, এতেই নাকি শান্তি। পুষ্পও ছাড়ার পাত্র নয়। সে কখন থেকে তাকে তোষামত করে চলেছে সাথে যাওয়ার জন্য। রোয়া যেন কানে তুলো দিয়েছে, একবারও ফিরে তাকাচ্ছে না বোনের দিকে। স্ত্রী বসে মা আর মাম্মামের ঝগড়া দেখছে, মাঝে মাঝে বকে উঠছে মাকে। তুমি মাম্মাম দিয়ে এমন করছো কেন? চুপ, পচা মাম্মামের জন্য এত দরদ কেন? স্ত্রী বকা খেয়ে গাল ফুলিয়ে রোয়ার কাছে ঘেঁষে বসে। রোয়া রূঢ় দৃষ্টি বোনের দিকে তাকায়, আবার চুপ করে থাকে। এবার পুষ্প প্রচণ্ড ক্ষেপে বলে ওঠে, দেখিস, তোর সাথে যার বিয়ে হবে সে তোকে এমন করলে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেবে। কথাটুকু বলে ক্ষিপ্ত হয়ে সোফাতে বসে পড়ে। রোয়া তড়িৎ পুষ্পের দিকে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা আপু, ছেলেদের কেমন মেয়ে পছন্দ? চোখ ছোট ছোট করে তাকায় পুষ্প। রোয়া অধীর আগ্রহে তার দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। যেমন মেয়ে পছন্দ হোক, তোর মতো মেয়ে পছন্দ না। পুষ্প রূঢ় স্বরে বলে ওঠে। রোয়া করুণ চোখে তাকায়, বলে, আমি শাড়ি পরলে যে কেউ ফিদা হবে, বল না? পুষ্প খ্যাপা স্বরে বলে, প্লিজ ন্যাকামি করিস না। অত করে বললাম চল শাড়ি পরে আজকে দিনে ঘুরে আসি, কথা তো কানে তুলিস না, আর এখন এসব প্রশ্ন করছিস। আমি ন্যাকামি করছি? অবাক হয়ে শুধায় রোয়া। অবশ্যই। রোয়া প্রত্যুত্তরে কিছু বলবে তার পূর্বেই হঠাৎ থমকে যায়। মৌনের বলা কথার স্মরণে আসে তার। কি বলেছিল লোকটা? রোয়া একদিন ন্যাকামি করবে। সে শাড়ি পরছে না, এটা ন্যাকামি হয়ে যাচ্ছে। কথাটা মাথায় আসতেই রোয়া বসা থেকে উঠে পুষ্পের হাতখানা ধরে তাকে বসা থেকে ওঠাতে ওঠাতে বলে, চল শাড়ি পরে ঘুরতে যাব। আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজের পরখ করছে রোয়া। এখন তার পরনে লাল পাড় সাদা শাড়ি, চুলগুলো খোপা করে বাঁধা, তাতে গাজরা লাগিয়ে দিয়েছে পুষ্প। শাড়িটাও সে পরিয়ে দিয়েছে। লাইফে প্রথমবারের মতো শাড়ি গায়ে জড়ালো রোয়া। ড্রয়িং টেবিলে নিজেকে পরখ করা যেন তার শেষই হচ্ছে না। রোয়ার কাণ্ড দেখতে দেখতে পুষ্প এবার বলেই ফেলল, হয়েছে, আর দেখতে হবে না, সুন্দর লাগছে তোকে। রোবা আয়না থেকে দৃষ্টি সরিয়ে বোনের দিকে তাকায়, আলতো হেসে শুধায়, সত্যি সুন্দর লাগছে। না, মিথ্যে বলেছি। ওদের কথোপকথনের মাঝেই রুমে প্রবেশ করে বর্ণা শেখ। মেয়েদের তৈরি হতে দেখে শুধায়, ঘুরতে যাচ্ছিস? হ্যাঁ মা, বাবাকে একটু বলো রেডি হতে, আমাদের যেন নিয়ে যায়। ওনার মাথা ব্যথা করছে, এক কাজ কর, মৌনকে নিয়ে যা। শুধু দুজন মেয়ে মানুষ যাওয়ার দরকার নেই। মৌনের কথা শুনে তড়িৎ মায়ের দিকে তাকায় রুবা। বর্ণা শেখ তাকে দেখে প্রশংসার বহর খুলে দেয়। এগিয়ে এসে মেহের থুতনি স্পর্শ করে বিমুগ্ধ স্বরে বলে ওঠেন, মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। ওর ওপরে ওর নিজেরই নজর লাগবে, এতবার করে নিজেকে দেখছে। মুহূর্তেই তিন মা মেয়ে হেসে ওঠে। স্ত্রীকে সাজিয়ে দিচ্ছিল পুষ্প। মা নানি খালাকে হাসতে দেখে সেও খিলখিলিয়ে হেসে ওঠে। রোয়া বলে ওঠে, আমি তাহলে ওনাকে বলছি রেডি হতে, আবার যদি যেতে না চায় দেখে আসি। কথাটুকু বলে রুম থেকে বেরোয় রোয়া। লাজুক ভঙ্গিতে পা রেখে হাঁটে সে। ঝনঝন শব্দ করে ওঠে পায়ের নুপুরখানা। গেস্ট হাউসে ঢোকার আগে রোয়া প্রতিবার উঁচু গলায় চেঁচিয়ে তার উপস্থিতি জানান দেয়। মৌনও ঘুমেছিল। রোয়ার চিৎকারে সে ওঠে। ভিতর থেকে যতক্ষণ অবধি তা মৌন আসতে বলবে ততক্ষণ অবধি বাইরে দাঁড়িয়ে রয় রোয়া।
মৌন ঘুম ঘুম কণ্ঠে ভিতরে আসার কথা বললে রোয়া খুশি মনে গেস্ট হাউসে প্রবেশ করে। মৌনের রুমে ঢুকতে ঢুকতে রোয়া বলে, মা আপনাকে আমাদের সাথে যেতে বলছে ঘুরতে। বলতে বলতে রুমের মধ্যে প্রবেশ করে রোবা। এক প্রকার দৌড়ে আসায় তার পায়ের নুপুর অতিমাত্রায় ঝনঝনি ওঠে। মৌন ঘুম ঘুম চোখ মেলে তাকায় তার দিকে। অমনি চোখে থাকা রাজ্যের ঘুম উধাও হয়ে যায়। মৌন এক দৃষ্টি চেয়ে রোয়াকে পরখ করে। লাল পেরে বাঙালি শাড়ি, পরনে কানে শোনা ছোট্ট ঝুমকো, হাত ভর্তি লাল রঙের কাঁচের চুড়ি, মুখে লেপটানো মুচকি হাসি। এতটুকু ছিল, কিন্তু চোখে কাজল দেওয়ার পায়ের নুপুর পরাটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে বলে মনে হয় মৌনের। শুকনো একটা ঢোক গিলে এদিক ওদিক তাকিয়ে চশমা খুঁজতে লাগলো সে। রোয়ার বুড়োদস্তর বাঙালি নারীদের মতো সাজগোজ মৌনের চোখ ধাঁধিয়ে গেল। সবসময় শার্ট, স্কার্ট, সালোয়ার কামিজ পরে থাকা রমণীকে হঠাৎ শাড়িতে দেখলে কেমন অনুভূত হবে, তাও প্রথমবার। মৌন একসাথে অবাক ও বিমুগ্ধ। চশমা চোখে পড়ে চোখে বারবার রোয়ার দিকে তাকাচ্ছে। রোয়া হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তাকিয়ে মনের সম্মতি শোনার অপেক্ষায়। রোয়ার থেকে দৃষ্টি সরিয়ে একটা ঢোক গিলে নিল মৌন। তারপর বলল, ঠিক আছে, আমি 10 মিনিটে রেডি হয়ে আসছি। রোয়া কিছু একটা বলতে চাইল যেন, কিন্তু কিছু না বলে প্রস্থান করার সিদ্ধান্ত নিল। একবার ফিরে তাকালো লোকটার দিকে। সেদিনের মতো একটু প্রশংসা করুক, এটা রোয়ার মন চাইছিল। কিন্তু মৌন হঠাৎ গম্ভীর মুখ ধারণ করে ওয়াশরুমে ঢুকেছে। রোয়ার হাস্যোজ্জ্বল মুখশ্রী একটু ম্লান হয়ে এলো। সে 2 হাতের আঙুল ফুটাতে ফুটাতে গেস্ট হাউস থেকে বেরিয়ে আসলো। পুষ্প ততক্ষণে মেয়েকে সাজিয়ে নিয়ে ড্রয়িং রুমে চলে এসেছে। স্ত্রীকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছে সে। রোয়া সাজগোজ তেমন এক্সপার্ট নয়। কোনো অনুষ্ঠানে থেকে সাজানোর দায়িত্বটা পুষ্পের কাঁধে ছিল সবসময়। রোয়া স্ত্রীকে দেখে মুখে একটা বড় সড়ো হাসি টেনে নিল। তারপর তার কাছে গিয়ে গালে একটা চুমু খেয়ে বলল, একদম পুতুল লাগছে আমার মাটাকে। রোয়ার প্রশংসা পেয়ে খিলখিলিয়ে হেসে ওঠে স্ত্রী। একটা মলিন হাসি দিয়ে স্ত্রীর গাল টেনে দেয় রোয়া। পুষ্প রান্নাঘর থেকে বেরোতে বেরোতে প্রশ্ন করে, মৌন কি বলল, যাবে? মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝায় রোয়া। তারপর বিষণ্ণ হতে থাকা মনে সোফায় মাথা ঠেকিয়ে যেই না বসতে চাপে, অমনি পুষ্প তড়িঘড়ি করে বলে ওঠে, ওভাবে মাথা ঠেকিয়ে শুবি না, চুল বাঁধাটা নষ্ট হয়ে যাবে। রোয়া কিছু না বলে স্থির হয়ে বসে। দৃষ্টি নত করে পরনের শাড়িটাকে ভালোভাবে পরখ করে। জীবনে প্রথমবার শাড়ি পরল, অথচ কাঙ্ক্ষিত মানুষটার প্রশংসা পেল না। মনটা হঠাৎ বিষিয়ে উঠল। এতক্ষণ মনে যে উত্তেজনা ছিল, তা কর্পূরের ন্যায় অদৃশ্য হতে শুরু করেছে। রোয়া একটা গাঢ় শ্বাস নেওয়ার জন্য যেই না নেত্র বন্ধ করল, অমনি পুষ্প বলে ওঠে, মৌন, তুমি এসে গেছো? রোবার আর শ্বাস নেওয়া হলো না। অমনি চট করে চোখ খুলে তাকালো সে। আর চোখে দরজার দিকে তাকাতেই শুভ্র শার্টে আবৃত সুদর্শন যুবক অক্ষি কঠোর দখল করে ফেলল। তার ওষ্ঠকোণে নম্র একটা হাসি বিদ্যমান। চুলগুলো ভালো করে সেট করা, শার্টের হাতা ফোল্ড করে রাখা। রোয়া তার কাজল ঘেরা নেত্রযুগল দিয়ে মৌনের পানে অনিমেষে তাকিয়ে রইল। মৌন তার দিকে তাকালেও দৃষ্টি সরালো না সে, যেন একটু চোখের এদিক ওদিক হলেই লোকটাকে হারিয়ে ফেলবে। রোয়া আজ মৌনের প্রতি তার সুপ্ত অনুভূতিকে অস্বীকার করল না, বরং তাদের প্রশ্রয় দিয়ে আকাশ ছোঁয়াল। মৌন রোয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চোখের ইশারায় কারণ শুধাল। রোয়া কোনো উত্তর দিল না। একটা গাঢ় শ্বাস টেনে দৃষ্টি সরিয়ে নিল সে। তার হঠাৎ কেমন অস্থির লাগল। ইচ্ছে হলো নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে থাকতে, কিন্তু না, তা করা উচিত নয়। রোয়ার ধ্যান ভাঙে পুষ্পের কথায়। ওঠ, বেরোবো। রোয়া কিছু না বলে চুপচাপ স্ত্রীকে সোফা থেকে নামিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। এক পলক মৌনের দিকে তাকিয়ে দরজার দিকে পা বাড়ায়। সেদিন মৌন আর একবারের জন্য রোয়ার দিকে তাকালো না, কোনো কারণ ছাড়াই। বাড়ি থেকে মেলায় পৌঁছে স্ত্রীকে কোলে নিয়ে ঘুরছে মৌন।
রোয়া কথা বলতে চাইলে এড়িয়ে গেছে সন্তপরে। পুষ্প সেদিন নিজের জন্য অনেক কিছু কিনলেও রোয়া কিনল না কিছুই। চুপচাপ মুখ থমথম করে ঘুরল পুষ্পের সাথে। তার দৃষ্টি বারবার চলে যাচ্ছিল মৌনের দিকে, অথচ লোকটার দৃষ্টি সে বাদে সবখানেতেই আছে। প্রচণ্ড রাগ লাগলো তার, আর তাকালো না সে মৌনের দিকে। পণ করল আর তাকাবে ওটা। অনেক ঘোরাঘুরি শেষে সন্ধ্যার পর বাড়ি ফিরল তারা। পুষ্প বাড়িতে পৌঁছেই ড্রয়িং রুমে বসে কি কি কিনল কি না করল সেটা মা বাবাকে দেখাতে লাগলো। রোয়া একটুও দাঁড়ালো না সেখানে, চুপচাপ বাড়িতে পৌঁছে সোজা নিচের রুমের দিকে হাঁটা ধরল সে। বর্ণা শেখ মেয়ের এমন আচরণ খেয়াল করলেও তেমন পাত্তা দিলেন না। বসে বসে বড় মেয়ের কথা শুনতে লাগলেন। স্ত্রীটা কি কিউট করে কথা বলছে নারীর সাথে। রোয়া রুমে পৌঁছে দরজা আটকে আয়নার সামনে এসে দাঁড়ালো। তার চোখে মুখে বিষণ্ণতার ছাপ লেপটে গেল মুহূর্তের মধ্যেই। কিন্তু রোয়া বিষণ্ণ হওয়ার থেকে বেশি রেগে আছে। মাথার চুল থেকে টান দিয়ে গাজরাটা খুলে ফেলল সে। তারপর রাগে সেটা মেঝেতে ছুঁড়ে ফেলল। একটা টিস্যু নিয়ে ঠোঁটে লিপস্টিক মুছে ওয়াশরুমে ঢুকল সে। চোখে মুখে ভালো করে ধুয়ে এসে শাড়ি খুলে ফেলল সে। একটা টি শার্ট আর প্লাজো পরে শুয়ে পড়ল বিছানায়। রোয়া নিজের অজান্তেই নিজের সবচেয়ে অপছন্দের কাজ করে ফেলল। একটু ন্যাকামি, একটু পাগলামি। যার জন্য জীবনে প্রথমবার শাড়ি পরল সে একটু ভালো করে দেখল না পর্যন্ত। একটু মুগ্ধ স্বরে বলে উঠল না যে তোমাকে খুব ভালো লাগছে রোয়া। এসব তেমন কোনো ব্যাপার না হলেও রোয়া মনে আঘাত পেল, কেননা সে খুব করে বোনের কাছে থেকে প্রশংসা আশা করেছিল। সেদিন রাতে ডিনার করল না রোয়া। বর্ণা শেখ ডাকতে এলে ঘুমের ভান করে পড়ে রইল সে। বিছানায় উপর হয়ে শুয়ে শুয়ে কাটিয়েছিল সারাটা সন্ধ্যা। মাঝরাতে ঘুম ভাঙলেও পুরনো অভ্যাস মোতাবেক ব্যালকনিতে গিয়ে গলা ছেড়ে গাইল না। যদি সেদিন রোয়া ব্যালকনিতে যেত তবে দেখতে পেত ম্যাচিওর পরিপাটি লোকটা এলোমেলো হয়ে এত রাত অবধিও বারান্দায় বসে তার ব্যালকনির দিকে নজর দিয়ে আছে। তার কাঙ্ক্ষিত লোকটা দৃষ্টিতে এসে ভর করছে মুগ্ধতা, যা খুব সন্তর্পণে লুকিয়ে রেখেছিল সে। কিন্তু রোয়া অবসন্নতায় আজ ব্যালকনিতে গেল না। সেখানে গিয়ে গেস্ট হাউসে নজর দিল না। মেয়েটার একটুতেই খুব বেশি ব্যথা পেয়ে ফেলল। পরের দিন ফ্রেশ হয়ে ডাইনিং এলো রোয়া। কোনো দিকে না দেখিয়ে নিজের মতো নাস্তা করে নিল। ডাইনিংয়ে সে সময় সে একাই ছিল। রাতে ডিনার না করায় বর্ণা শেখ আটকায়নি সকলের সাথে ব্রেকফাস্ট করবে বলে। আজকে মৌনও দেরি করে ব্রেকফাস্টে এলো, কিন্তু রোয়া তা নিয়ে মাথা ঘামালো না। নিজের খাবার শেষ করে উপরে চলে এলো সে। বিকালে এক মর্মান্তিক খবর নিয়ে তার কাছে আসলো পুষ্প। রোয়া তখন তার রুমের ভিতর থাকা দোলনায় দোল খেতে খেতে বইয়ের পাতা উল্টাচ্ছিল। এটা কিছুদিন আগে বাবার কাছে আবদার করে আদায় করেছে সে। পুষ্প এসে তার বিছানায় বসতে বসতে বলল, একটা খবর শুনেছিস? রোয়া পুষ্পের কথায় পাত্তা দিল না। সে নিজের মতো করে জিজ্ঞাসা করল, শ্রী কোথায়? মার কাছে ঘুমাচ্ছে। একটু থেমে বলল, খবরটা শুনেছিস? মৌনও নাকি এখান থেকে চলে যাচ্ছে। হঠাৎ বইয়ের পৃষ্ঠা উল্টাতে থাকা রোয়ার হাতখানা থেমে গেল। সে অবিশ্বাস্য ভঙ্গিতে পুষ্পের পানে তাকালো। পুষ্প একটু ভ্রু কুঁচকে আছে। রোয়া প্রশ্ন করল, কে বলল তোকে? মা বলল। মা নাকি যেতে মানাও করেছে, তাও ছেলেটা নাছোড়বান্দা। এতটুকু শুনে রোয়া দোলনা থেকে উঠে দাঁড়ালো। বইটা অবহেলায় ফেলে রেখে দ্রুত ভঙ্গিতে হেঁটে রুম থেকে বেরিয়ে এলো। তার উদ্দেশ্য এখন মৌন। মৌনকে খুঁজতে গেস্ট হাউসে যাওয়া লাগলো না আজকে রোয়ার। লোকটা বাগানে বসে আছে। রোয়া তার পাশে গিয়ে দাঁড়িয়ে বলে উঠল, বাড়ি ছেড়ে যাচ্ছেন কেন? মৌন রোয়ার দিকে এক নজর তাকিয়ে বলে উঠল, কারণ এখানে সারা জীবনের জন্য থাকার কথা না। আবার অতিথিরা আত্মীয়ের বাড়িতে সারা জীবনের জন্য আসে না।